জাইনের চোখ মুখ শান্ত, গম্ভীর মানুষ, অতিরিক্ত শান্ত, ঝড় আসার পূর্ব আভাস। দাদি, নাটক বন্ধ করুন। আমি দেখেছি আপনি ঠিক আছেন। একটু আগে ও নুসরাতের সাথে কথা বলছিলেন। আমাকে দেখেই আবার শুয়ে পড়লেন। মেহেরুন নেছা নাক ফুলিয়ে বালিশে ভর দিয়ে উঠে বসলেন। নুসরাতের দিকে তাকিয়ে ভেঙচি কাটলেন। ইলহাম হু হু করে হেসে উঠল। রুহিণী মুখ চেপে হেসে দিলেন। খুব হাসি আইতাছে হাইসা লও। হাইসা আমার ঘর থাকি বিদায় হও। আমার সহ্য হইতাছে না তোমাগোর জন্য আমি ধরা পইরা গেলাম। যাও, বিদায় হও। রুহিণী বললেন, চলো চলো, এখানে আর থাকতে হবে না তোমাদের। রুহিণীদের পিছন পিছন জাইন বের হতে যাবে, মেহেরুন নেছা ডেকে উঠলেন। জাইন আবার মেহেরুন নেছার কাছে ফিরে গেল। মেহেরুন নেছা কিছুটা সরে গিয়ে বিছানা হাত দিয়ে বসার জন্য ইশারা করলেন। জাইন বসল। মেহেরুন নেছা পিঠে হাত বুলিয়ে দিলেন। তুই আমারে একটুও ভালোবাসছ না? কে বলেছে দাদি? কেন কেউ বলতে হইব? আমি বুঝবার পারি। জাইন কথা বলল না। মেহেরুন নেছা ছাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কি মনে করে এবার কথা তুললেন? তোর দাদার সাথে আমার বিয়া আমার শাশুড়ি মানে তোর দাদার আম্মা জোর কইরা করাইছিল। তোর দাদা রায়গা মাইগা আগুন হইয়া 1 সপ্তাহ বাড়ি থাইকা উদাও। আমি চিন্তায় চিন্তায় শেষ। আমার শাশুড়ি কইতো এমনই বাড়ি চইলা আইব সময় হইলে। 1 সপ্তাহ পর হঠাৎ একদিন তোর দাদা আইল বাড়ি ফিরিরা প্রথম আমার সাথে সাথে রাগারাগি করত। আমার দেখলেই চিল্লা চিল্লি কইরা পুরো পাড়া এক জায়গায় কইরা ফালাইতো। পরে ধীরে ধীরে দেখি আমারে দেখলে চিল্লা পাল্লা করে না। এরপরে তোর বাপের জন্ম হইল, তারপর ইসরাতের বাপের, এইভাবে সবগুলার জন্ম হইল। আমার শাশুড়ি আরেক পোলা আছিল, হেডি ভেঙাত তোর দাদারে। বলল তো, কি কইছিলা ভাই তুমি, আর করলা কি? মেহেরুন নেছা অট্টহাসিতে ফেটে পড়লেন। আগের দিনগুলা কত সুন্দর ছিল, এখনো উনার চোখে ভাসে। দেখতে দেখতে কত বছর কেটে গেল স্বামী ছাড়া। হঠাৎ এই কথা আমাকে কেন বললেন দাদি? মেহেরুন নেছা সেই কথার উত্তর না দিয়ে বললেন, তোর জন্ম হওয়ার পর আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তোরে কইয়া বুঝাইতে পারতাম না। আমার মায়া সন্তান বেশি পছন্দ না। যখন ইসরাতের জন্ম হইল, দাই আয়া কইল মায়া হইছে, আমার ইচ্ছা হইতাছিল না দেখবার। নাসির আয়া আমারে লইয়া গেল তার ঘরে। আমি যাইবার চাইছিলাম না, ওলা রাগ করব এজন্য গেলাম। যখন আমি ইসরাতটার মুখ দেখলাম, মুখটা দেখা কি এক শান্তি লাগছে জানে, তোরে কইয়া বুঝাইবার পারুম না। এই বাড়ির মানুষ যখনই ইসরাতরে দেখতো আর বলতো পুরা আমার মতো দেখতে, বড় হইয়া আমার থেকে বেশি সুন্দর হইব, পুরানটা জোড়াই যাইত। এখন মনে করিস না তোরে আমি ভালোবাসি না। তোরে আমি ভালোবাসি, এইটা সত্যি কথা। কিন্তু তোর থাইকা আমি বেশি ভালোবাসি ইসরাতরে। এত কথা আমাকে বলছেন কেন দাদি? আর এসব জেনে আমি কি করব? মেহেরুন নেছা কথার উত্তর দিলেন না। এতক্ষণে জাইনের পিঠে বুলানো হাত থেমে গিয়েছে। বিয়া কইরানে জাইন, রাজি হইয়া যা, দেখবি ঠকবি না তুই। দাদি, সম্ভব না। আমি আপনাকে আগে ও বলছি, এখনো বলছি সম্ভব না। জাইন মেহেরুন নেছা আর কোনো কথা না শুনে বের হয়ে গেল। মেহেরুন নেছা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন জাইনের যাওয়ার পথে। রাতের বেলা লিপি বেগম সন্ধ্যার দিকে মেহেরুন নেছার পাশে কতক্ষণ বসেছিলেন। মেহেরুন নেছা আজ চুপচাপ। যখন লিপি বেগম জিজ্ঞেস করলেন শরীর খারাপ করেছে কিনা, তিনি চুপ ছিলেন। অন্যদিনে কথা বলে নিজে গল্পের আসর রমরমা করে ফেলেন, আজ আর কথা বললেন না। মেহেরুন নেছা রাতের খাবার কোনোদিন নিজের রুমে বসে খান, আবার কোনোদিন টেবিলে বসে সবার সাথে খাবার খান। রাতের খাবার দিতে গেলেন নাজমিন বেগম। মেহেরুন নেছাকে অসময়ে শুয়ে থাকতে দেখে ডাক দিলেন। ডাক দেওয়ার পর মেহেরুন নেছার নড়চড় না দেখে ঘাবড়ে গেলেন। পাশে বসে শরীরে ধাক্কা দিলেন। মা বলে ডাক দিলেন। মেহেরুন নেছার কোনো প্রতিক্রিয়া না দেখে চিৎকার করে স্বামীকে ডাক দিলেন। আপা, ঝর্ণা, রুহিণী দেখে যাও, আমার কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না। নাজমিন বেগমের গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বাড়ির সবাই এসে জটলা বাঁধল মেহেরুন নেছার ঘরে। আরশ ডাক্তারকে কল দিল যত দ্রুত সম্ভব আসার জন্য। জাইন কাছে বসে পালস চেক করল। ইতিমধ্যে বাড়ির মহিলারা কান্না করা শুরু করেছেন। হেলাল সাহেব উনার স্ত্রীকে ধমক দিয়ে মুখ বন্ধ করালেন। ঝর্ণা বালতিতে করে পানি নিয়ে আসলো। মাথায়, চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন। মেহেরুন নেছার জ্ঞান ফিরল। তিনি নিভু নিভু চোখ খুলে তাকালেন সবার দিকে। উঠে বসার চেষ্টা করলেন। নাসির মায়ের পাশে বসে চুলে হাত বুলিয়ে দিলেন। আম্মা শুয়ে থাক।
ডাক্তার আসলো 15 মিনিট পর। মেহেরুন নেছাকে চেক আপ করে বললেন, অতিরিক্ত চিন্তার ফলে প্রেসার হাই হয়ে গিয়েছে। উনার শরীর ফুরবল, প্রেসার হাই হওয়ার জন্য শরীর সহ্য করতে পারে নাই, উনি বেহুশ হয়ে গিয়েছেন। উনাকে চিন্তা থেকে রিলিফ রাখার চেষ্টা করবেন। আর কোন বিষয় নিয়ে যেন মাথায় চাপ না নেন সেই দিকে খেয়াল রাখবেন। ডাক্তার কিছু ঔষধ দিয়ে চলে গেল। যাওয়ার আগে বারবার বলে গেল চিন্তা মুক্ত রাখার জন্য। শহেদ বললেন, আম্মা আপনি এত চিন্তা করার কথা কে বলেছে? আপনার যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে? মেহেরুন নেছা অভিমানে মুখ ফিরিয়ে নিলেন। আমার আবার কি হইবে? আমি মুইরা গেলে কার কি? শহেব বললেন, আম্মা আজ বলেছেন অন্য কোনোদিন এসব কথা মুখেও আনবেন না। আমি মুইরা গেলে তোমরা আদায় পাইবা। আমি তো তোমাগরে ডিস্টার্ব দিতাছি। হেলাল সাহেব বললেন, আম্মা এসব তোমাকে কে বলেছে? খারাপ কথা মুখে আনবে না। আনলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনার কোন কথা আমরা শুনি না? সব কথা তো শুনি, তারপরও এসব কথা কেন আম্মা? সকলের সহমত পোষণ করলেন। মেহেরুন নেছা জাইনের দিকে তাকিয়ে রইলেন। আম্মা এটা তোমার আর তোমার নাতির ব্যাপার, এসব সম্পর্কে আমরা কিছু জানি না। আপনারা দুজন বুঝুন কি করবেন। 2 দিন পর মুইরা যাইমু, বুড়ি মানুষ আমি। আর তো কিছু বলুম না। বাপ তুই তোর পোলাডারে বোঝা। আমি মরার আগে ওগো বিয়ে দেখে যাইতে চাই। দাদি 2 দিন পর সেই তো মরবে, তাহলে আমার বিয়ে দেখলে কি আরো 2 দিন আপনি বেঁচে থাকবেন? লিপি বেগম ছেলের পিঠে থাপ্পড় মারলেন। এসব কি অসভ্যের মতো কথা বলছো? ভদ্রতা বজায় রাখো যাইন। হেলাল সাহেব বললেন, আম্মা এখানে আমার কি বলার আছে? আর এটা তো আপনার আর আপনার নাতির ব্যাপার। আমরা কি বলবো এখানে? আমি জাইনের সাথে একান্ত কথা কইতে চাই। তোমরা একটু বাইরে যাও। সবাই চুপচাপ বাহিরে বেরিয়ে গেল। নুসরাত না যাওয়ার জন্য গাইগুই করল, ইরহাম টেনে নিয়ে গেল বাহিরে। জাইন এইখানে আয়াব। জাইন বসল। মেহেরুন নেছে প্রচুর চতুর একজন নারী। এবার তিনি প্রথমে বললেন না জাইনকে বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য। এতক্ষণ ধরে এত ইমোশনাল কথা বললেন তবুও বলল না। তাই অন্য পন্থা অবলম্বন করলেন। তুই কেন বিয়ে করতে চাস না? কারণটা আমারে ক। দাদি আমি বলেছি তো একদিন, কেন বিয়ে করব না? আবার বল। বুইলা গেছি আবার ক। আমি ডেলাকে ভালোবাসি। ওকে ছাড়া আমি আর কাউকে জীবন সঙ্গী হিসেবে চুজ করতে পারবো না। আর আমাকে জোর কর না। আমি পারবো না কাউকে বিয়ে করতে। ও তো বিয়া কইরা নিচ্ছে। তাইলে তুমি বিয়া কইরা ফালাইলে কি সমস্যাটা হইব? দাদি এসব কথা বলতে ইচ্ছে করছে না। আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমার হৃদয়ে কাউকে জায়গা দিতে পারবো না। মেহেরুন নেছা হাসলেন। ডেলা তো তোরে ছাইরা আশি করে বিয়া কইরা ফালাইছে। তুই ওর জন্য বিয়া করবা না আর তুমি এইভাবে বইয়া রইবা? তো কি হয়েছে দাদি? ও বিয়ে করলে আমাকে করতে হবে এরকম কোন কথা নেই। ডেলা তোমারে ওইদিন কইছিল না তুমি রইবা সারা জীবন এইরকম। কেউ তোমারে বিয়া করব না। তোমার এই চরিত্র লাইগা তোমার মোট ফাটাকে স্তরে কে বিয়া করব? ল ওর কথা হাছা হইয়া যাইতাছে। কখন বলল দাদি এই কথা? আমি তো শুনিনি। তুই শুনবি কে? এইসব তোর কানে ঢুকব না। তোর কানে ঢুকব ডেলা মিষ্টি মিষ্টি কথা। জাইন কিছুটা চিন্তিত হলো। কখন ডেলা এই কথা বলেছে তাকে? সুযোগের সৎ ব্যবহার করলেন মেহেরুন নেছা। ভাবুক জাইনকে আরো ভাবার্ত করে বললেন, এই সুযোগ তোমারে নিজেরে প্রমাণ করার। সুযোগ একবার আয়, বারবার আয় না। ওই সুযোগ ব্যবহার কর জাইন। জাইন মেহেরুন নেছার কথার মারপ্যাচ বুঝল না। মন্ত্রমুগ্ধের মতো করে বলল, কি সুযোগ দাদি? আরে নিজেরে প্রমাণ করার। ডেলা মেলারে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দাও ওর থেকে ভালো মায়া তুই বিয়া কইরা ফালাইছস। যখন দেখব তুই ওর তাইকা ভালো মায়া বিয়া কইরা সুখে সংসার করছিস তখন দেখব আর জলক ডেলা। জাইন আশ্চর্য হয়ে বলল, দাদি সত্যি? হ সত্যি, নিজেরে প্রমাণ করিয়ে দেখাইয়া দে তুই ওর থাইকা ভালা মায়া বিয়া করছ তো। তোরে বিয়া না করা ডেলার জীবনের থাইকা বড় ভুল ছিল। জাইন মাথা নাড়াল। হিংসা হলো আশিককে। এত বছর ডেলাকে আগলেও রেখেছে আর মাঝখান থেকে আশিক এসে সব কেড়ে নিয়েছে। ও সিদ্ধান্ত নিল ও ডেলাকে দেখিয়ে দিবে। ডেলার থেকে সুন্দর মেয়ে বিয়ে করে। এইবার তুই রাজি বিয়া করতে? জাইন উপর নিচ মাথা নাড়াল। মেহেরুন নেছা চুপিসারে নিজের মোবাইল হাতে নিলেন। রেকর্ড অন করে আবার জিজ্ঞেস করলেন, মুখ দিয়ে বল আমি বুঝবার পারছি না। কি কইতাছস? তুই কি রাজি বিয়া করবার লাগি? জাইন মাথা নিচের দিকে রেখে বসে রইল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ হঠাৎ ঘড়ির ঘণ্টা বিকট শব্দে বেজে উঠল।
মেহেরুন নেছা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 11টা বাজছে। জাইনের ভারী স্বরের আওয়াজ আসলো, আমি রাজি। পরে কিন্তু পলটি মারতে পারবা না। জোরে বল জাইন, আমি ঠিক শুনতে পাইনি। তুই কিসে রাজি? আমি রাজি দাদি, এই বিয়ে করতে আমি রাজি। জাইন বিয়ে করার জন্য রাজি হওয়ার সাথে সাথে মেহেরুন নেছা এই মুহূর্তে বিয়ে দেওয়ার জন্য তাড়া দিলেন। হেলাল সাহেব বললেন, আম্মা আগামীকাল বিয়ে দিব। এত রাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া বিয়ে কিভাবে দেব? কিন্তু মেহেরুন নেছা মানতে নারাজ। তার এক কথা, আজ যখন রাজি হয়েছে তখন আজই বিয়ে দিয়ে দিতে হবে। যে কোনো সময় জাইন পলটি মেরে দিতে পারে। জাইনের উপর বর্তমানে কোন বিশ্বাস নেই উনার। রাজি হয়েছে যখন তখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে। এই সুবর্ণ সুযোগকে মিস করবে। রাত 11:30টার দিকে মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বাড়িতে ডাকা হলো। মসজিদের ইমাম সাহেব কাঁচা ঘুম রেখে আসতে চাইছিলেন না। মেহেরুন নেছা ধমক দিয়ে বললেন, আসার জন্য তিনি যত টাকা দিয়ে বিয়ে পড়ান তার থেকে দ্বিগুণ টাকা দিবেন। দ্বিগুণ টাকার পাওয়ার লোভে কাঁচা ঘুম রেখে মসজিদের ইমাম বললেন 15 মিনিটের ভিতর আসছেন তিনি। ইশরাত ভার্সিটি থেকে সন্ধ্যার দিকে আসায় ভাত খেয়ে সন্ধ্যায় বেলা থেকে ভাত ঘুম দিচ্ছিল। ক্লান্ত শরীর পেট ভরা থাকায় আজ রাতের খাবার খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেনি। ঘুমন্ত ইসরাতকে নাজমিন বেগম ঘুম থেকে টেনে তুলে ফ্রেশ হওয়ার সুযোগ না দিয়ে ধরে ধরে ড্রয়িং রুমে নিয়ে এসে সোফার উপর বসিয়ে দিলেন। ইশরাত ঘুমে তাকাতে পারছে না। এক চোখ খুলে ঘুম ঘুম চোখে তাকিয়ে সোফার পিছন দিকে ভর দিয়ে চোখ বুজে নিল। আগে ঘুম তারপর অন্য কিছু। ইলহাম হেসে লুটোপুটি খাচ্ছে। তার জীবনের দেখা সবচেয়ে অদ্ভুত বিয়ে এটা। বিয়ের কনে সোফায় বসে ঘুমাচ্ছে আর বর ট্রাউজার, মাথায় টুপি আর গেঞ্জি পরে সোফার উপর বসে মাথা নিচের দিকে রেখে মুখ গোমড়া করে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে না এদের দুজনের বিয়ে। নাজমিন বেগম উনার বিয়ের ওড়না নিয়ে এসে ইসরাতের মাথায় পেঁচিয়ে দিলেন। ইমাম সাহেব এসে সোফায় বসে গেছেন। কনে এখনো ঘুমাচ্ছে। আজিম গম্ভীর গলায় সালাম দিল ইমামকে। জাইন বলল, আমি বিয়ে করার আগে ইসরাতের সাথে কথা বলতে চাই। কথা কও, আমাগো কোন সমস্যা নাইগা। কিন্তু যা কইবার এইখানে দাঁড়ায়া কইবা। এখন পারিসনাল কথা কইবার সময় নাইগা। জাইন মেহেরুন নেছার দিক থেকে চোখ ফিরিয়ে নিল। সবার সম্মতি নিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই ইশরাত। হ্যাঁ অথবা নাতে উত্তর করো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও ইশরাত? তুমি না করে দিলে এই বিয়ে হবে না। কেউ তোমাকে জোর করবে না। ঘুমন্ত ইশরাত কোন কথা শুনল না। তার মাথায় এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে। সবকিছু মেনে নিলেই গিয়ে আর্মের ঘুম দিতে পারবে। কোন রকম এখান থেকে বের হতে পারলেই হলো। মাথার ভিতর ভূ ভূ শব্দ হচ্ছে ঘুমের অভাবে। সবাই চুপ করে আছে ইসরাতের উত্তর শোনার জন্য। নিস্তব্ধ পরিবেশে মেয়েলি রিনিনের শব্দ ভেসে আসলো, হ্যাঁ। ইসরাতের স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। দেনমোহর কত টাকা বাঁধব? হেলাল সাহেব বললেন, 20 লক্ষ টাকা বাঁধেন। নাসির সাহেব বললেন, ভাই নগদ টাকা দিতে হবে আমার মেয়েকে। মনে রাখবেন কিন্তু, আমার ছেলের কি টাকার অভাব। তাহলে বিয়ে পড়ানো শুরু করি। 4 ভাই একসাথে বলে উঠলেন, জি শুরু করুন। ইমাম সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। রাত 12:30 নগদ 20 লক্ষ টাকা ধার্য করে সৈয়দ জাইন হেলালের সহধর্মিণী হলেন সৈয়দা ইশরাত নাসির। দুজনের জীবন এক সুতোয় বাঁধা পড়ল। বিয়েতে উপস্থিত ছিল আরশ, ইলহাম, নুসরাত আর বাড়ির কর্তীরা। বাচ্চারা সবাই ঘুমাচ্ছে তাই আর ঘুম থেকে তুলতে নিষেধ করে দিলেন হেলাল সাহেব। বিয়ে শেষ হতেই ইশরাত ইমামকে সালাম দিয়ে নিজের রুমে গেল ঘুমানোর জন্য। আগামীকাল সকালে ভাবা যাবে কি হয়েছে। এখন ঘুমানো প্রয়োজন। আজ এত আরামের ঘুম আসছে কেন? ঘুমে মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে। এখন না ঘুমালে মনে হচ্ছে মরে যাবে। ইশরাত কোনোরকম রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। আহ শান্তি। চোখ দুট লেগে আসলো। সমনের সবকিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। অন্যদিকে নুসরাত নখ কামড়াতে কামড়াতে নখ ব্যথা করে ফেলেছে, তারপর ও কামড়ানো বন্ধ করছে না। গভীর চিন্তা করছে ইসরাতের বিয়ে হয়ে গিয়েছে জাইনের সাথে। ইসরাতের পরে বিয়ে হওয়ার কথা ছিল জাইনের। জাইনের বিয়ে হয়ে গেল, এবার জায়ানের পালা। খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে জায়ানেরও। তারপর কার পালা ভাবতেই চোখ বড় বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি ইসরাতের বিয়ে দেওয়ার কি ছিল? সোফার উপর 2 পা তুলে বসল। গভীর চিন্তায় লিপ্ত। খাল কেটে কুমির নিয়ে এসেছে নিজে নুসরাত। বুড়ির কানে এসব কথা ঢোকানোর কি ছিল? আরও 1 বছর পর ইসরাতের বিয়ে হলে কি এমন হতো?
চুল গেলে বুদ্ধি বাড়ে, নুসরাতের অবস্থা সেরকম। কি করা যায়, কি করা যায়? চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। সাথে আরেকটা চিন্তা আসলো মাথায়, আরশের বাচ্চা এখন তার বেআইন। দুজন বিআই বেআইন। শেষ, সব শেষ। জীবনে যা স্বপ্ন দেখেছিল সব শেষ। ভেবেছিলাম কত কি ইসরাতের জামাইয়ের ভাইয়ের সাথে ইটিস পিটিস করবে, সব ধূলিসাৎ হয়ে গেল। বেআইয়ের হাত ধরে আর টাকা পাওয়া যাবে না। ইসরাতের জামাইয়ের জুতো লুকিয়ে টাকা পাওয়া যাবে না। বিয়ের দিন গেট ধরলেও টাকা পাওয়া যাবে না। আরশের বাচ্চা ওখানে দাঁড়িয়ে ধমকা ধমকি করবে। সবকিছু নুসরাতের চোখে এখনই ভাসছে। চিন্তা করতে করতে পা নামিয়ে বসল নুসরাত। নখ কামড়াতে কামড়াতে সিঁড়ির দিকে হেঁটে গেল। 2-3 দিন আগের কথা মাথায় আসলো নুসরাতের। ইচ্ছে করল মাথা নিয়ে দরজার সাথে বাড়ি দিতে। কে লাড়া দিয়েছিল তাকে এসব আইডিয়া দেওয়ার জন্য? ধীরে ধীরে নিজের কর্মকাণ্ডের কথা মনে হলো। শয়তানে লাড়া দিয়েছিল ওই সময়। দাদি জাইন ভাইয়ের বিয়ে দিতে চাও তুমি? মেহেরুন নেছা মাথা নাড়ালেন, তিনি দিতে চান। শুনো, এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। অনেক তো ইমোশনাল কথা বললে। পটল, পটল ন। তুমি ভাইয়াকে ধোকা দাও। ভাইয়াকে তোমার কথা দিয়ে ফাঁসিয়ে ফেল। দেখবে এমনি রাজি হবে। কিভাবে ফাঁসাবো বইলা দে। কেন বলবো? আমার কি বেনিফিট এখানে? বলবো না। বেনিফিট ছাড়া এই নুসরাত সৈয়দ কোন কাজ করে না। টাকা দিমুনে তরে। কত চাইস তুই? বেশি না, তুমি বুড়ি মানুষ দাদা। 1000 টাকা দিলে হবে। আমি আবার মানবতার ফেরিওয়ালা। আচ্ছা ডাইন, এইবার এদিকে আসো। জানো না দেয়ালের কান আছে? কানে কানে বলি। কানে কানে নুসরাত শিখিয়ে দিল কি কি করতে হবে। মেহেরুন নেছা বললেন, কাজ করবে। না করলে টাকা ফিরত। একদম 100% সত্যি কথা। ধান্দার বিষয়ে কোন মিথ্যা কথা বলে না নুসরাত। কথাগুলো মাথায় আসতেই নুসরাতের নিজেকে ইচ্ছে করল ঠাস করে থাপ্পড় মারতে। মাত্র 1000 টাকার জন্য এদের বিয়ে দিয়ে দিল। এসব গুটনামি আইডিয়া দিল বুড়িকে। নিজের পায়ে কুড়াল মারলি রে গাধি। ইসরাতের অন্য জায়গায় বিয়ে হলে আরো বেশি টাকা আয় করতে পারতি। বন্দি কোথাকার। নিজ মনে নিজেকে ধিক্কার জানালো। আর করবি টাকা দিয়ে কাজ। এবার লোকসান সামলা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের মাথায় নিজের একটা গাঁটটা মারল। আরশ সোফার উপর বসে কখন থেকে খেয়াল করছিল নুসরাতকে। সোফার উপর পা তুলে বসে আবার নামায়, কিভাবে আবার চোখ বড় বড় করে। পরে সিঁড়ির দিকে যেতে যেতে নিজেকে গাঁটটা মারে, মাথায় বাড়ি মারছে। পাগল হয়ে গেল নাকি? বোনের বিয়ের সুখে আরশের হঠাৎ মনে হলো অনেকদিন হয়েছে নুসরাতকে জ্বালায় না। আজ একটু জ্বালাতে ইচ্ছে করল। নিজের চিন্তা ভাবনায় নিজে অবাক হলো। কি ভাবছে এসব? তবুও জ্বালাতে ইচ্ছে করছে। সবকিছু এক সাইডে রেখে আরশ উঠে দাঁড়ালো। ট্রাউজার ঠিক করে টি শার্ট টেনে ভাঁজ ঠিক করল। নুসরাত ডিপ্রেশনে মাথা নিচের দিকে ঝুঁকে হাঁটছিল। আর ভাবছিল কত বড় লস করল নিজের। নিজ মনে গান গাইল, পরাণ যায় জ্বলিয়া, পরাণ যায় জ্বলিয়া, আহা আহা আহা। একে তো রোগা, তার উপর চুলগুলো কোনোরকম বান করে রাখা থাকে, যা 2 মিনিট পর পর শুধু খুলে যায়। রোগা শরীরের উপর ব্যাগি টি শার্ট আর ব্যাগি প্যান্ট পরে হাঁটছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোন মৃতদেহ হেঁটে চলেছে। নাজমিন বেগম ইসরাতের রুমে এয়ার কন্ডিশন আনার জন্য গিয়েছিলেন, হঠাৎ ছুটে কিছু আসতে দেখে চিৎকার করে উঠলেন। নুসরাত সোজা হয়ে মায়ের দিকে তাকালো। চুলগুলোর সামনের দিকে এসে মুখ চোখে ঢুকে গিয়েছে। হাত দিয়ে চুল সরিয়ে দিয়ে মায়ের দিকে তাকালো। ডিপ্রেশনে মুখ দিয়ে বের হলো আওলা ঝাওলা কথা। চিৎকার করছে কেন আম্মা? নাজমিন বেগম বুকে থুতু ছিটিয়ে নুসরাতের পিঠে হালকা জোরে থাপ্পড় মারলেন। মরা মানুষের মতো হাঁটছিস কেন? আর চুলগুলো বাঁধিস না কেন? সারাদিন জিনের মতো ঘুরে বেড়াস। এখন যদি তোকে দেখে আমি অ্যাটাক করতাম তখন কি হতো? যখন হতো তখন দেখা যেত। এখন এত ভেবে কি লাভ? থাপড়ে লাল করে দিব। যা, চুলগুলো গিয়ে বাতবি, না হলে তোর একদিন কি আমার একদিন। আম্মা, আমার হাত কিরকম লকর ঝোকর হয়ে গিয়েছে। এই দেখ, কাজ করছে না। হাত নাড়িয়ে দেখালো নুসরাত। কান্না করে দিবে দিবে করে আবার হেসে উঠল। আবার ভঙ্গ ধরা কান্না করে দিল। এই মরা মানুষের মতো করবি না। তুই খাবার পাস না। আর পাগলের মতো হাসা বন্ধ কর। পাগল হয়ে গিয়েছিস। এই রকম রোগা হলি কিভাবে? আর এসব কি কাপড় পরিসের ভিতর তো আমার জায়গা হয়ে যাবে। এসব কাপড় পরিস বলে তোকে আরো বেশি মরা মানুষ লাগে। যা, চুল বাঁধ গিয়ে। আমি যদি আজ চলা খোলা পাই নুসরাত, তোর চুলে আগুন ধরাব।
নাজমিন বেগম ধমকে ধামকে এয়ার কন্ডিশনার নিয়ে চলে গেলেন। নুসরাত এবার সিঁড়ির রেলিং ধরে বসে পড়ল। পায়ে শক্তি পাচ্ছে না, কান্না আসছে আবার হাসিও আসছে। একই হলো, আরশের বাচ্চা তার বেয়াই হয়ে গিয়েছে। আহা আহা আহা, হাত পা ছড়িয়ে বসে রইল। রুমে যাওয়ার কোনো তাড়া নেই নুসরাতের। আরশ এতক্ষণ মামের কথা শুনছিল, এবার এসে নুসরাতের সাথে লেগে বসল। কি হয়েছে তোর? এভাবে মরা মানুষের মতো পড়ে আছিস কেন? আরশের কথার উত্তর দিল না। নুসরাতের গান গাইতে ইচ্ছে করল। ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গান গেয়ে উঠল, আমার টাকাগুলো সব উড়াইয়া লইয়া গেল যাই না। কত কি ভাবছিলাম, সব মাটির মতো ধূলিসাৎ হয়ে গেল। আরইশা আমার প্লেনে সব পানি ঢেলে দিল। নানা নানা নান্না ননন্না, আমি নিজেই নিজের প্লেনে পানি ঢালছি। আহা 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 হা 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 বলে হু হু করে মুখ দিয়ে শব্দ করল কান্না করার মতো করে। তারপর আবার হেসে উঠল। আরশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এর কি হয়েছে? এরকম করছে কেন? আর এসব কি গান গাচ্ছে? কোনো মানুষের গলায় সুর এত বেসুরা হয়? আরশের ভিতর থেকে কেউ বলল, হয়তো তোর সামনে যেটা বসে আছে এর হয়। আরশের মনে হলো আজ আর ঝগড়া করবে না। কিভাবে জিম মেরে বসে আছে, রুমে গিয়ে ঘুমানোই উত্তম। চুপচাপ উঠে দাঁড়ালো। নুসরাত বসে রইল নিজ জায়গায়। ও ডিপ্রেশনে এখানে বসে ডিপ্রেশন দিবস পালন করবে আজ। পরের রুমে যাবে। আরশ একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আফসোস রইল আজ জ্বালাতে পারল না মেয়েটাকে। পরের দিন সকালবেলা ইসরাতের যখন ঘুম ভাঙল তখন রাতের কথা ধীরে ধীরে মনে হতে লাগল। ইসরাতের মনে পড়ল জাইন তাকে জিজ্ঞেস করেছিল বিয়েতে রাজি কিনা। সেই স্বীকারোক্তি হ্যাঁ দিয়েছিল। বিয়ে হয়ে গিয়েছে তাদের। ঘুমের কারণে জিনিসগুলো আধো আধো মনে আছে। ইমাম সাহেব তাকে কবুল বলার কথা বলতেই ইসরাত সেকেন্ডের সাথে কবুল বলে দিয়েছিল। একটু কান্না কাটি করেনি। হায় আল্লাহে কি করল! সত্যি বিয়ে হয়ে গিয়েছে নাকি নিজের স্বপ্ন দেখছে? চিমটি কাটল না, সব ঠিক আছে। পাশে তাকিয়ে দেখল নুসরাত ঘুমিয়ে আছে। ইশরাত ধাক্কা দিল, নুসরাত নড়েচড়ে ঘুমিয়ে গেল। এই উঠো, কাল রাতে কি হয়েছে একটু জেদ বল। নুসরাত ঘুমের কারণে কথা বলতে পারল না। রাত ৩টার সময় এসে ঘুমিয়েছে। ও প্রচুর ডিপ্রেশনে, কথা বলতে ইচ্ছে করল না। ইশরাত মাংস ধরে হাতের বাহুতে চিমটি কাটল। নুসরাত চোখ বুজে থেকেই থাপ্পড় মারল ইশরাতকে। জ্বালাস না তো, ঘুমাতে দে সর এখান থেকে। ইশরাত ঘাট তাড়ার মতো পড়ে রইল। আবার জিজ্ঞেস করল, আগে বল কি হয়েছে কাল রাতে। আমি কি কিছু ভুল ভাবছি নাকি এটা সত্যি? নুসরাতের ইচ্ছে করল ইশরাতকে মাথায় তুলে আছাড় মারতে। দাঁতের দাঁত চেপে বলল, কাল রাতে তোর আর তোর জামাইয়ের বাসর হয়েছে। তারপর একটা বাচ্চা তোর জামাই পয়দা করছে। হয়েছে, খুশি, এবার যা এখান থেকে বাল। জ্বালাস না। ইশরাত নাছোড়বান্দা, সে নরল না। আবার ধাক্কা দিল নুসরাতকে। নুসরাত এবার চিৎকার দিয়ে ভয়ঙ্কর গালি দিল। ইশরাত গায়ে মাখল না। কিছু জানতে হলে কিছু সইতে হবে। এটা কোন বিষয় না, প্লিজ বল কি হয়েছে। আমি মরে যাব বোন, চিন্তায় আমার মাথা ফাটছে। নুসরাত উঠে বসল। ইশরাতের মাথার আশপাশ তাকিয়ে বলল, কই ফাটছে? আমি তো দেখতে পাচ্ছি না। হেয়ালি না করে বল কি হয়েছে। নুসরাত সব খুলে বলল। ইশরাত প্রচুর সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে তাকল। তারপর হু হু করে কান্না শুরু করল। বালিশের মধ্যে মাথা দিয়ে বাড়ি দিল। আমাকে জিজ্ঞেস করেছিল আর আমি কি সুন্দর রাজি হয়ে গেলাম। এই তুই কোথায় ছিলি ওই সময়? তুই না আমার থেকে নগদ ৫০০ টাকা নিলি বিয়ে ভাঙার জন্য। বিয়ে ভাঙলি না কেন? কি করছিলি ওই সময়? ইশরাত রাগে নুসরাতের চুল চেপে ধরল। নুসরাতও চুল চেপে ধরল। তুই কেন হ্যাঁ বললি? তোকে জিজ্ঞেস করেছিল, তুই না করলি না কেন? মা বাবার ভদ্র সন্তান আপনি হ্যাঁ বলেছেন কেন? আমি কি বলেছিলাম হ্যাঁ বলার জন্য? তুই কেন থামালি না আমাকে? তুই থামালে তো বিয়েটা হতো না। টাকা নিয়ে এভাবে বাটপারি করিস। তোকে আমি কি করব নুসরাত? টাকা দিয়েছিস তুই আমাকে? কখন? কোন সময়? এক্সাক্ট টাইমটা বল। আমি কি কোন দায় নিয়ে রাখছি তোর বিয়ে ভাঙার জন্য? খুব ভালো হয়েছে, ছ্যাঁকাখোরের সাথে তোর বিয়ে হয়েছে। তোর জামাই ছ্যাঁকাখোর। চাহো চাহো। তারপর কি দুই বোনের মধ্যে ঠাসঠুস করে ফাইট হলো। হাড্ডাহাড্ডি লড়াই। একজন লাত্তি মারে তো আরেকজন কিল মারে। একজন কিল মারে তো আরেকজন খামচি মারে। সচরাচর মারামারির সৈয়দ বাড়িতে কেউ করে না আরিশা আর আহান ছাড়া। নুসরাতের রুমের পাশে জাইনের রুম আর জাইনের রুমের সামনের রুম। আরশের মারামারির শব্দ শুনে আরশ দৌড়ে আসলো। নখ ছাড়া দরজা খুলতেই নুসরাত আর ইসরাতকে দেখল বসে আছে। আরশ ভ্রু কুঁচকে তাকালো।
দুজনের চুলের অবস্থা বেগতিক। ইশরাত ফর্সা হওয়ায় মুখ কিছুটা লাল হয়ে আছে। আরশ বুঝল মুখে মার পড়েছে। সচরাচর দেখা যায় নুসরাতের হাতে মার খেয়ে ইশরাতকে কান্না করতে। তারপর কি? নাজমিন বেগমকে বিচার দেয় ইশরাত। নাজমিন বেগম এসে নুসরাতের গালে ঠুসঠুস করে থাপ্পড় দেন। তারপর ও শুধরাচ্ছে না। কি করছো দুজন? এই সকাল বেলা তোমাদের রুম থেকে ঠুসঠাস শব্দ আসছে কেন? আর কোন ভদ্রঘরের মেয়েরা সকালবেলা এসব করে না? তোমাদের আচরণ দিন দিন দেখছি খারাপ হচ্ছে। আর নুসরাত বড় বোন একটা মারলে ঘুরিয়ে মারতে হয় না জানো না? কেউ শেখায়নি তোকে? অভদ্র হয়ে যাচ্ছিস তুই। কি করেছি আমরা? আমরা তো জিম করছিলাম, তাই ঠুসঠাস শব্দ আসছিল। আর আপনার কাছে কখন আমি ভদ্র ছিলাম? সব দিন তো বেয়াদব, অভদ্র, অদ্ভুত আরো কত কি ছিলাম। তাহলে চুলের এই অবস্থা কেন? আর ইশরাত তুমি বড় ওর মতো পাগলের সাথে মারামারি করতে যাও কেন? সেই তো তুমি বেশি ব্যথা পাও। পাগলের সাথে ভালো মানুষ লাগতে যায় না। মুখে কিছু লাগিয়ে নিও, আঁচল পড়ে গিয়েছে। এসব পাগলের সাথে এক রুমে তুমি থাকো কিভাবে? আমার ভাবতেই ভয় লাগে। নুসরাত কিছুক্ষণ আরশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নেমে আধখোলা দরজা পুরো খুলল। আরশের পাশে জায়গা থাকা সত্ত্বেও আরশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করল, আধপাগল মেয়ে মানুষ। নুসরাত রুম থেকে বের হয়ে যাওয়ার পর আরিশা আর আহানের রুমে গেল। রুমে গিয়ে দেখে দুজন বসে কথা বলছে। আহান উঠে দাঁড়ালো। নুসরাতকে দরজার সামনে দেখে ভিতরে আসতে বলল। নুসরাত রুমে ঢুকে ঠাস করে আহানের বিছানায় শুয়ে পড়ল। নুসরাতকে দেখে আহান গাইগুই করল। নুসরাতের সামনে কিভাবে করবে কাজ? বড় আপু মাথা ফাটাবে তার। নুসরাত চুপ করে তাকিয়ে দেখল হচ্ছে কি এখানে। আহান নাক মুখ বিকৃত করে নুসরাতের দিকে তাকিয়ে আছে। কোন গুরুত্বপূর্ণ কাজ করছিল আর নুসরাত এসে সেটায় ব্যাঘাত ঘটিয়েছে এরূপ মুখ বানিয়ে তাকিয়ে আছে আহান। কি, এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে পারলে তুই আমায় কাঁচা চিবিয়ে খাবি। কিছু না, যা করার কর। আমি কিছু বলবো না। মনে কর আমি এখানে নেই। এখন কি করতে চাইছিলি কর। নুসরাতের কথা শুনে আহান উৎফুল্ল হয়ে উঠল। নুসরাতকে পাম দিয়ে বলল, এই জন্য বড় আপু তোমাকে আমার এত ভালো লাগে? নুসরাত লজ্জা পেয়েছে এমনভাবে মুখ লুকালো। হয়েছে, হয়েছে, আর পাম দিতে হবে না। কি করবি কর। আমি লজ্জা পাই। এসব বলবি না আমার সামনে। আহান বই রাখা বক্স থেকে চুল কাটার মেশিন তারপর ব্লেড বের করল। নুসরাত খুব ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে থাকল এরপর কি হয় দেখার জন্য। আহান ব্লেড হাতে নিয়ে আরিশার কাছে গেল। নুসরাত শুয়ে শুয়ে এদের গতিবিধি লক্ষ্য করছিল। ব্লেড নিয়ে আরিশার ভ্রু খুঁজতে শুরু করল। নুসরাত ধমক দিল, কি করছিস এসব? আরুর ভ্রুর মাঝে ব্লেড ঘষছিস কেন? ভ্রু উঠে যাবে তো। আরে বড় আপু চুপ করে শুয়ে থাকো। আমি আরুকে নিউ ভ্রু ডিজাইনিং করে দিচ্ছি। অল ডিজাইন হয়ে গিয়েছে এসব। তুমি চাইলে আমি তোমাকে ও ডিজাইন করে দিতে পারি। না ভাই, লাগবে না। তুই আরুকে নিউ ভ্রু ডিজাইন করে দে। আমারটা ঠিক আছে। নুসরাত আরাম করে বিছানায় শুয়ে সামনে তাকিয়ে রইল। আহান চুল কাটার মেশিন নিয়ে আরুর কাঁধ সমান চুল হাতে নিল। মেশিন চালিয়ে চুল কাটতে গেল। নুসরাত লাফ দিয়ে উঠে মেশিন টেনে নিয়ে গিয়ে আহানের মাথায় গাঁটটা মারল। আহান বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতকে ঝাড়ি মারল। উফ বড় আপু, ডিস্টার্ব করছো কেন? থাপড়ে উপরের পাটির দাঁত ফেলে দিব। ভ্রু ডিজাইন করছিস কর না ভাই। ছোট্ট মেয়েটার চুলের পিছনে পড়লি কেন? ওর চুলে হাত দিবি আমি তোকে টাকলা বানিয়ে দিব। আরও এবার ওর ভ্রু তুই ডিজাইন করে দে। বলদির মতো হা করে বসে রয়েছিস। আহানকে শাসিয়ে বিছানায় শুয়ে পড়ল। ইশারায় বলল শুরু কর। আরিশা চুল কাটার মেশিন দিয়ে আহানের মাথার মাঝখানে চুল কেটে দিল। আহান হাত দিয়ে ডান পাশ দেখালো দেখিয়ে বলল এই পাশও ডিজাইন করে দেওয়ার জন্য। আরিশা চারপাশ থেকে একটু একটু চুল কেটে আহানকে আবুল বানিয়ে দিল। এরপর ব্লেড দিয়ে আহানের ডান ভ্রু মাঝ বরাবর ঘষল। বা ভ্রু ঘষতে যাবে রোহিণী রুমে এসে ঢুকলেন। আরিশার আর আহানের ভ্রু দেখে হায় হায় করে উঠলেন। নুসরাত অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো। হাত উপরের দিকে তুলে আড়মোড়া ভাঙল। আবার বিছানায় বসল। নুসরাত আম্মা তুমি দেখনি এরা এসব করছে? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়েই তো করল। আমি দেখেছি তো। তাহলে নিষেধ করলে না কেন? আরে ছোট আম্মু, বাচ্চাদের ও তো একটু স্বাধীনতা দিতে হবে। তাই আমি ওদের স্বাধীনতা দিয়েছি। এই তো সময় লাইফ এনজয় করার। এখন না করলে কখন করবে?
না হলে সারা বছর আমার মতো ডিপ্রেশনে থাকবে। আহান আর আরিশা সমস্বরে বলল, ঠিক ঠিক, যাও সর এখান থেকে, তোমার উপর এখন আমার রাগ আসতেছে। তাহলে তো আর এখান থেকে সরব না ছোট আম্মু, আজ পুরোদিন তোমার সাথে লেগে থাকবো। উফ, ভালো লাগে না। এদের তো নিষেধ করা উচিত ছিল। আহারে, আজ তোরে কেউ বাঁচাতে পারবে না তোর বাপের হাত থেকে। আর আরিশা, তুমি বোকা নাকি? ও তোমার ভ্রু কেটে ফেললো আর তুমি বসে ওকে ভ্রু কাটার পারমিশন দিলে? কি বিচ্ছিরি লাগছে তোমাকে। আম্মু, আমাকে সুন্দর লাগছে না। আহানের গোলগাল মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন রুহিণী। নুসরাত হেসে দিল আহানের চুলের কাটিং দেখে। রুহিণীও হেসে দিলেন। আহারে, তোরে ছোবলা মুরগির মতো লাগতাছে। নুসরাত আর রুহিণী হেসে গড়াগড়ি খেলেন। আরিশা মায়ের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে তাকল। তাদের মা তাদের নিয়ে হাসাহাসি করছে। এটা কোন কথা? যেখানে নুসরাতকে বকা দিবে কেন তাদের আটকালো না, সেখানে নিজে তাদের নিয়ে হাসছে। আহান, আয় বাপ, তোর চুলগুলো কেটে টাকলা করে দেই। আম্মু, নিউ ডিজাইন করব আমরা। আহানের গালে, নাকে, ঠোঁটে চেপে চুমু খেলেন রুহিণী। হ বাপ, আয়, তোকে নিউ ডিজাইন করে দেই। সকালে ইসরাতের সাথে ঝগড়ার জন্য ইসরাতের সাথে কথা বলছে না নুসরাত। ইসরাত কথা বলতে গেলে কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ইসরাত অনেক চেষ্টা করলো, তারপর ও কথা বলল না। এটা সচরাচর হয়ে থাকে। ইসরাতের সাথে ঝগড়া হেরে গেলে বা ঝগড়ার কেউ এসে ইসরাতের হয়ে কথা বললে নুসরাত ইসরাতের সাথে রাগ করে বসে থাকে। ইসরাত রুম থেকে বের হচ্ছে না। তার কি রকম লজ্জা লাগছে। বড় চাচি তার শাশুড়ি আম্মু হয়ে গিয়েছে। ওদের সামনে যেতে কিরকম অস্বস্তি হচ্ছে। আর জাইনের সামনে দাঁড়াবে কিভাবে? উফ, এত লজ্জা কোথায় থেকে আসলো নিজের ভিতর। ইসরাত ভেবে পাচ্ছে না, তাই রুমে বসে আছে। বাড়ির সবাই নিজ নিজ রুমে দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিচ্ছে। নুসরাত ইসরাতের রুমে যাচ্ছে না। আজ সারাদিন বাইরে বাইরে ঘুরছে। অনিকা আজ বাহিরে গিয়েছে ফ্রেন্ডেদের সাথে আউটিংয়ে, তাই সারাদিন অনিকার রুমে পড়েছিল। অনিকা কিছুক্ষণ আগে বাড়িতে আসছে, তাই ইলহামের রুম নুসরাত দখল করেছে। ইলহাম বলল নিজের রুমে যাওয়ার জন্য। নুসরাত এক ঝাড়ি মেরে ইলহামের মুখ বন্ধ করে দিল। তার কিছুক্ষণ পর আবার বলল নুসরাতকে নিজের রুমে যাওয়ার কথা। নুসরাত নরল না বিছানায় শুয়ে মোবাইল টিপাতে শুরু করল। বোন, আমার নিজের রুমে যা, আমার শরীর ব্যথা করছে, একটু ঘুমাবো। মাটির দিকে ইশারা করে বলল, এখানে ঘুমিয়ে পড়। বইন আমার, প্লিজ যা তোর রুমে। আমার রুম খালি কর। আমার রুম কেন আসলি? আরশ ভাইয়ার রুমে যা, খালি আছে, না হলে জায়ান ভাইয়ার রুমে, আর তা না হলে দাদির রুমে যা। এতে যদি না হয় আম্মু, ছোট আম্মু বা চাচির রুমে যা। দূর, ওদের রুমে কেন যাব? আমি মানুষের রুমে গিয়ে কি করব? তুই তাহলে আমার রুম থেকে বের হ। আমাকে কি তোর মানুষ মনে হয় না? প্লিজ বইন যা। নুসরাত নরল না, ঘাড়তারার মতো পড়ে রইল। তার এক কথা, সে এখান থেকে নড়বে না। প্রয়োজন হলে তুই যা, আমি যাব না। বইন, প্লিজ বোন যা, তোর দুই পায়ে পড়ে যা। আমার মতো মানুষ এত আর্জি করছে, তারপর ও তুই কেন যাচ্ছিস না? নুসরাত কিছু খোঁজার ভঙ্গিতে আশেপাশে তাকালো। আশপাশ খুঁজে কপালে ভাঁজ ফেলে ইলহামের দিকে তাকালো। মানুষ কই? আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে আমি মানুষ, তোর চোখে পড়ছে না। তুই কিসের মানুষ? তুই একটা অমানুষ। দেখছিস একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, তার মধ্যে এত ডিস্টার্ব করছিস। আমি ঘুমাবো, বিদায় হ আমার রুম থেকে। সরি টু শো, এটা আমার রুম। আপনি ভুল করছেন আপা। যাও ভাগ শালা, আমি এখান থেকে আজ নড়ব না। আজ যা খুশি তাই হয়ে যাক। আজ থেকে এটা আমার রুম। ইলহামের সহ্য সীমার বাইরে চলে গেল। নুসরাতের হাত ধরে একটানে বিছানা থেকে তুলে ঘাড়ে ধরে রুম থেকে বের করে দিল। যা শালি ভাগ। তুই শালা আমাকে বের করে দিয়েছিস। আমি ভাবছিলাম সৌরভীর সাথে তোর কিছু একটা করে দিব, এখন যখন বের করে দিলি তখন আর কি করার? তুই বাল সিঙ্গেল মরবি। তোর এই কপালে জিএফ নাই। নুসরাত ভাবসাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মনে মনে গুনল 3, 2, 1 অ্যান্ড 0। পিছন থেকে ইলহাম ডেকে উঠল। মনে মনে হিহি করে হাসল। ইলহামের ডাক না শোনার ভান করে ধীরে ধীরে হাঁটল, যাতে আবার ডাক দেয়। ইলহাম আবার ডাকল। নুসরাত একবার পিছনে রাগী মুখ নিয়ে তাকিয়ে সামনে চলে গেল। ইলহাম নুসরাতের পাশে দৌড়ে এসে তোষামত করল, বোন রাগ করিস না। আমি তো এমনি বলছি, কত কি বলি। আমরা ফ্রেন্ড, এসব ধরলে কি হয়? রাগ করিস না। আয় বোন আয়, আমার রুমে চল। প্রয়োজন হলে আমি আম্মুর রুমে চলে যাব, তুই আমার রুমে থাক।
নুসরাতকে কথা বলতে না দেখে বলল ইলহাম, আমার রুম তোকে দিয়ে দিলাম, রাগ করিস না বোন। আয়, রাগ করে থাকিস না, আমার কিউট বোনটা। নুসরাত মনে মনে হেসে গড়াগড়ি খেল। ঢিল ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নুসরাত বলল, আহ, এত কথা বলতে হবে না। আমি বুঝতে পারছি তুই তোর কৃতকর্মের জন্য লজ্জিত। আচ্ছা বৎস, কষ্ট পেও না, আমি তোমাকে ক্ষমা দিলাম। ইলহাম বিনা বাক্যে সব মেনে নিল। নুসরাত দোতলার রেলিং ধরে বসে গেল। আমাকে টেনে নিয়ে যা তোর রুমে। ইলহাম নুসরাতের হাতে ধরে টেনে নিয়ে গেল তার রুমে। নুসরাত মেঝেতে বসে বসে বিছানায় গিয়ে উঠে বসল। এবার বল, তুই কি করবি সৌরভীর সাথে? কিছু করার কথা ছিল একটু আগে। ও হ্যাঁ, পানি খাওয়া ভাই, গলায় শুকিয়ে গেছে। এসব করতে গেলে তো এনার্জি লাগে। ইলহাম পানি আনতে খাবার টেবিলে গেল। নুসরাত ফোন দিল সৌরভীকে। হ্যালো বল, তোর আশিক তোকে মিস করছে। সাদিয়াকে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে। 5টার সময় চলে আসিস। আজ রাতে থাকবি, কাপড় নিয়ে আসিস। আচ্ছা। নুসরাত ফোন রাখতেই ইলহাম ঝড়ের গতিতে পানি নিয়ে আসলো। নুসরাত পানি খেয়ে আরাম করে বসে রইল। কি করবি বললি না? তোর প্রেমিকা বিকেলে আসবে, তখন কিছু করব। এখন আমার রুম থেকে বিদায় হও, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। ইলহাম নুসরাতের পায়ে লাথ মেরে চলে গেল। নুসরাত লাথ খেয়ে হিহি করে হাসল। ইলহাম বিড়বিড় করে বলল, পাগল বেডি মানুষ, মেন্টাল কোথাকার। তুই পাবনায় থাকার কথা ছিল, আমাদের বাসায় কি করিস? নুসরাত তবুও হাসল, দাঁত বের করে হিহি করে। বিকেলের দিকে সৌরভী আর সাদিয়া আসলো সৈয়দ বাড়িতে। নুসরাত কিচেনে গেল টুকটাক খাবার আনার জন্য। গিয়ে অবাক হয়ে তাকালো, আরশ ব্ল্যাক কফি তৈরি করছে। এ সময় ইলহাম আর হেলাল সাহেব ছাড়া পুরুষ মানুষ বাড়িতে কেউ থাকে না। তাহলে আরশ কি করছে কিচেনে? যাক গে, এটা আমার ভাবার বিষয় না। যার যা করার করুক, আমার কি। নুসরাত কিচেনে ঢুকতেই একবার আরশ পিছন ফিরে নুসরাতের দিকে তাকিয়ে আবার কফি বানাতে মন দিল। নুসরাত চামচ চাটা, জুস, লেস, প্রিগেলস হাতে নিল। ফ্রিজ খুলে আইসক্রিম বের করল। দুহাত ভরে যাওয়ায় খাবারের জিনিসে পা দিয়ে ফ্রিজের দরজা লাগালো। ফ্রিজের দরজা লাগাতে গিয়ে বেশ জোরে শব্দ করল। ভেঙে ফেল। এটা এত আস্তে লাগানোর কি দরকার ছিল? নুসরাত কথা বলল না। বলুক, আর কয়দিন আছে, ও এ বাড়িতে 2 দিন পর জামাইয়ের বাড়ি চলে যাবে। তখন মিস করবে। তাহলে আর মানুষের সাথে ঝগড়া করে কি হবে? নুসরাত ভালো হয়ে গিয়েছে এখন। আরশের কপালে ভাঁজ পড়ল। আজকাল নুসরাতের ভিতর বিরাট পরিবর্তন এসেছে। আগে কথা বললেই ঝগড়া লাগাচ্ছে মেয়ে, সে এখন চুপচাপ কথা শুনছে। নুসরাত খাবারগুলো এক পাশে রেখে চামচ ধুতে গেল। আমার কাপটা ধুয়ে এদিকে দে। নুসরাত চুপচাপ ধুতে গিয়ে বাঁধল বিপত্তি। পায়ের সাথে পায়ের পেঁচ লেগে ঠাস করে পড়ল মেঝেতে, সাথে আরশের নিজস্ব মালিকানার কাপড় ভাঙল। আরশ হা করে তাকিয়ে তাকল। রাগে ইচ্ছে করল নুসরাতের চুলের গোড়া ছিঁড়ে ফেলতে। নুসরাত মেঝেতে পড়ে ব্যথা পেল। ব্যথা ভুলে আস্তে আস্তে হিহি করে হেসে উঠল আরশের মুখের রিয়েকশন দেখে। তা কিছুক্ষণ পর জোরালো হাসিতে রূপান্তরিত হল। নুসরাতের দিকের রাগী চোখে তাকালো আরশ। নুসরাত হাসি থামালো না, মেঝে থেকে উঠে বসল। অন্যদিকে মুখ ঘোরাল, তারপর মুখ চাপা দিয়ে হা হা করে হেসে উঠল। হাসির সাথে কোমরের ব্যথা অনুভব করল। তবুও হিহি করে হাসি থামালো না। আরশ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নুসরাতের চা খাওয়ার কাপ সজোরে মেঝেতে ফেলল। সেটা পরে গিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গ্যাসের উপর বসানো কফির পাতিলটা পানি শুকাতে শুকাতে পুড়ে গেল। পুরা গন্ধ নাকে লাগতেই আরশ তাড়াতাড়ি করে গ্যাস বন্ধ করল। কফি বানানোর পাতিল বেসিনে পানির ট্যাপ চালিয়ে ভিজিয়ে রাখল। নুসরাত দুঃখী দুঃখী মুখ বানিয়ে চা খাওয়ার কাপের দিকে তাকিয়ে তাকল। আরশের মনে হলো এবার কিছুটা শান্তি লাগছে নুসরাতের দুঃখী দুঃখী মুখ দেখে। মুখ করুণ বানিয়ে আরশের দিকে তাকালো। ভেঙে দিলেন? আরশ রাগী গলায় বলল, হ্যাঁ ভেঙে দিয়েছি। কি এক শান্তি লাগতেছে রে নুসরাত তোর এই দুঃখী মুখ দেখে। নুসরাত আরশের কথায় এক বালতি পানি ঢেলে হেসে উঠল। হেসে মেঝেতে গড়াগড়ি খেল। আরশ, ভাইয়া, সামান্য কাপের জন্য আমি নুসরাত দুঃখ পাবো ইম্পসিবল। আমি বড় বড় জিনিসের জন্য দুঃখ পাই না, সেখানে কিভাবে সামান্য কাপের জন্য দুঃখ পাবো? মুখ দিয়ে চুকচুক শব্দ করল নুসরাত। আরশ, ভাইয়া, আপনি এখনো আমাকে চিনতে পারেননি? অনেক টাকা হয়েছে না, এজন্য কাপ ভাঙায় কষ্ট হচ্ছে না। গাল চিপে মেরে ফেলবো মেয়ে। আর তুই আমার সামনে হাসবি না। তোকে হাসতে দেখলেই আমার বিরক্ত লাগে। ইচ্ছে করে তোর ঠোঁট দুটো সেলাই করে রেখে দেই।
উফ, আরশ কি মধুর কথা শুনালেন। আমি ধন্য, আপনি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন। আপনার মতো একজন গণ্যমান্য ব্যক্তি। নুসরাত চুমু খেল নিজের হাতে, তারপর তা নিয়ে নিজের গালে লাগালো। এমন বুঝাল আরশকে হাতে নয় গালে চুমু খাচ্ছে। জিও নুসরাত জিও। আরশ ভাইজান তোমারে দেখে বিরক্ত হচ্ছেন। তুমি কত স্পেশাল ব্যক্তি, মানুষ তোমাকে দেখে বিরক্ত হয়। আরশ বিরক্তিতে চিরবির করে উঠল। এই মেয়ে এত কথা বলে কেন? এর কথা শুনে তো তার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। চুপ চুপ, একদম চুপ। মুখ থেকে আর একটা শব্দ বের হলে গলির মুখের কুকুরগুলোর কাছে ছেড়ে আসবো তোকে। আমি কুকুরকে ভয় পাই নাকি? মনে হচ্ছে কুকুরের কাছে রেখে আসলে আমি ভাভা করে কান্না করব। একসময় কত কুকুর মেরে তাড়িয়েছি, তার কোন হিসেব নেই। এত কথা বলিস কিভাবে, মুখে ব্যথা হয় না? নুসরাত মাথা দিয়ে দুপুষে নাড়াল, তার মুখে ব্যথা হয় না। তুই কি ভয় পাস? নুসরাত চুপ করে বসে রইল মুখে আঙ্গুল দিয়ে। আরশ চোখ দিয়ে বলল কথা বলার জন্য, নুসরাত তবুও চুপ। কি কথা নেই কেন? আপনি না করেছেন কথা বলতে। OMG, আপনি আমার কথা শুনছেন। এই আরশ ধন্য হয়ে গেল আপনার মতো বেয়াদবকে নিজের কথা মানাতে পেরে। কি ভয় পাস তুই? তেলাপোকা, ইঁদুর, বিড়াল, টিকটিকি, মাকড়সা? কোনটা কোনটা না? আমি শুনেছি মেয়ে মানুষ এসব ভয় পায়। তুই কি মেয়ে? আমার সন্দেহ হয়। তুই পোশাক আশাক পরিস ছেলেদের মতো, হাতিস ছেলেদের মতো। আমি চিন্তিত তোকে নিয়ে নুসরাত। তুই কি সত্যি মেয়ে? শেষের কথাগুলো সন্তর্পণে এড়িয়ে গেল নুসরাত। শুধু জিজ্ঞেস করল, মেয়ে মানুষের উপর PhD মনে হয় করেছেন? এসব কথা তোকে কে বলল? আপনার কথায় মনে হচ্ছে। আচ্ছা, অনেক ফালতু কথা বলছেন, আমিও শুনেছি। এবার আমাকে মেঝে থেকে তুলুন। পরে গিয়ে কোমরে ব্যথা পাইছি। আল্লাহ গো! নুসরাত হাত বাড়িয়ে দিল তোলার জন্য আরশ টেনে তুলে দাঁড় করাল। নুসরাত পুরো ভর আরশের উপর ছেড়ে দিল। ওজন কম দে। এত ভারী কেন তুই? এই আমার মতো এত হালকা মানুষের সামান্য ভর যদি না নিতে পারেন তাহলে এসব বালের জিম করে কি হবে? তাও আমি নিজের ভর নিজের কাছে রেখেছি, কিছুটা আপনার উপর দিয়েছি। শুধু আপনি আমাকে ধরে ইলহামের রুমে দিয়ে আসলেই হবে। এই সামান্য ভর আপনি নিতে পারছেন না ভাই। আপনি কি রকম ভাই? আমি আপনার বোন হয়ে লজ্জিত। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। আরশ নুসরাতকে ধরতে অস্বস্তি হলো। কোমর ধরতে গিয়ে হাত ফিরিয়ে আনলো। নুসরাতকে কিভাবে ধরবে খুঁজে পেল না। কিভাবে ধরে নিয়ে যাব? যেভাবে ধরে নিয়ে যায় সেভাবে নিয়ে যান। আরশ নুসরাতের দু কাঁধ বুকের সাথে চেপে ধরল। নুসরাত কোমরের ব্যথা ভুলে লাফ দিয়ে সরে গেল। ভাই, আপনি খাবারগুলো নিয়ে আসেন। আমি চলে যাব কোন রকম। আর না যেতে পারলে অনিকাকে ডেকে নিব। আপনি শুধু খাবারগুলো পৌঁছে দিন। আরশ আইসক্রিম হাতে নিয়ে নুসরাতের দিকে অদ্ভুতভাবে তাকাল। নুসরাত এভাবে তাকাচ্ছে কেন বুঝল না। জিজ্ঞেস করেল, কি তুই একা এই আইসক্রিমের বাটি খাবি? আর কেউ খাবে না? এই বাড়িতে এতগুলো বাচ্চা আছে, সেগুলোর কথা ভুলে গেলি? নিজে একা এত বড় একটা আইসক্রিমের বাটি খেয়ে ফেলবি? নুসরাত কিচেনের দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়ালো। কোমরের হাড়টিতে ব্যথা পাওয়ার জন্য চিনচিন করছে। কথা বলতে ইচ্ছে করল না, তারপর ও বলল, হ্যাঁ আমি একা খাবো। শান্তি, এবার ইলহামের রুমে দিয়ে আসেন এগুলো। আর কোন কিছু যেন এখান থেকে না সরলে আপনার খবর করে দেব। ইলহামের রুমে তুই কি করেছিস? কিছু একটা করছি। এত জেনে কি করবেন ভাই? যান গিয়ে খাবারগুলো রাইখা বিদায় হন। আজাইরা কথা শুনতে বা বলতে কোনটা করতে ভালো লাগছে না। আরশ খাবারগুলো নিয়ে চলে গেল ইলহামের রুমের দিকে। নুসরাত দেয়ালে হাত দিয়ে ধরে ধরে সিঁড়ির কাছে গেল। তারপর দাঁতে দাঁত চেপে সিঁড়ি বেয়ে উঠল। সিঁড়ির কাছ থেকে দাঁড়িয়ে নুসরাত দেখল আরশ 3টা লেসের প্যাকেট নিয়ে ইলহামের রুম থেকে বের হচ্ছে। নুসরাত চিৎকার করল সিঁড়ি থেকে, এই আপনাকে না করলাম না? আমাদের বাচ্চাদের খাবার থেকে খাবার না সরানোর জন্য? তারপর ও নিয়ে যাচ্ছে। এই দিয়ে যান আমার খাবারগুলো। আপনি বাচ্চা হচ্ছেন দিন দিন। এসব আমাদের খাবার, আপনি কেন খাবেন? বুড়ো বয়সে এসব খাচ্ছেন? চাহো চাহো চাহো। নুসরাতের চিৎকার শুনে হেলাল সাহেব নিজের রুম থেকে বের হলেন। সিঁড়ির কাছে দাঁড়িয়ে নুসরাত চিৎকার করছে আর আরশ ইলহামের রুমের সামনে দাঁড়িয়ে লেসের প্যাকেট খুলে টপাটপ লেস মুখ ঢুকাচ্ছে। এই খাবেন না, এগুলো আমার, আমি খাবো। আপনি আমাদের খাবারের ভাগ বসাচ্ছেন কেন? কিচেন থেকে নিয়ে খান না। ওইগুলোতে এই স্বাদ পাওয়া যায় না রে পাগলি। যা তোর দিল জ্বালিয়ে খেলে পাওয়া যায়। নুসরাত চিৎকার দিল রাগে। কোমরের ব্যথায় আস্তে ধীরে উঠতে হচ্ছে।
আর আরশ দাঁত কেলিয়ে তার চিপসগুলো খেয়ে নিচ্ছে। হেলাল সাহেব ধমক দিলেন আরশকে। ওর চিপস দাও আরশ। তুমি বাচ্চা নয় যে ওর খাবারগুলো ঝগড়া করে নিয়ে খাচ্ছ। খেতে হলে কিচেন থেকে নিয়ে খাও। আরশ হেলাল সাহেবের বাধ্য হওয়ায় বাকি 2 প্যাকেট নুসরাতের দিকে বাড়িয়ে দিল। নুসরাত কোমরে ধরে আস্তে আস্তে উপরে উঠল। হেলাল সাহেব এসে নুসরাতকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। নুসরাত বলল পরে গিয়ে ব্যথা পেয়েছে। হেলাল সাহেব 2 বাহু চেপে সিঁড়ি দিয়ে উঠালেন নুসরাতকে। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতেই আরশের কাছ থেকে টান মেরে চিপসেরও প্যাকেট নিয়ে আসলো। হেলাল সাহেবের কাঁধে ভর দিয়ে ইরহামের রুমে গেল। সেখানে নুসরাতের গ্যাং বসেছিল। সাদিয়া সৌরভী সালাম দিন হেলাল সাহেবকে। হেলাল সাহেব সালামের উত্তর দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। এতক্ষণ লাগলো এসব আনতে গিয়ে। আরে না, আরশের সাথে ঝগড়া লেগে গিয়েছিল। তুই এত ঝগড়া করিস আরশের সাথে, তারপর ওকে বিয়ে করতে কেন চাস? কারণ আমার ড্রিম কাজিন বিয়ে করা। কিন্তু এখন মনে হচ্ছে এ স্বপ্ন রয়ে যাবে। ইলহাম সাবধান করল নুসরাতকে। বইন আস্তে কথা বল। ছোট ভাইয়া শুনলে তোর গাল আর গালের জায়গায় থাকবে না। থাপড়ের নকশা বদলে দিবে। আমি ভয় পাই নাকি? এটা আমার স্বপ্ন কাজিন বিয়ে করা। খারাপ কি? কিন্তু কাজিন বিয়ে করতে চাস কেন? রিজন কি? বুঝলি না, কাজিন বিয়েতে লাভ আর লাভ। যেমন ধর নিজের বাড়িতে থাকলাম, নিজের চাচি শাশুড়ি হলো, আবার নিজের মা চাচি শাশুড়ি হলো, আবার চাচাদের ক্ষেত্রেও সেইম। কোন কাজ করতে হবে না। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, রান্না করলে যা না করলে তা। নিজের রুমে পড়ে থাকবো পুরো দিন। আর সবচেয়ে বড় লাভ, আমার নম্বর 1 শত্রু আরশের বাচ্চার ঘুম হারাম করে দিব। জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। তারা যখন কথা বলায় ব্যস্ত, খেয়াল করল না দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথা মনোযোগ সহকারে কেউ শুনছে। তারপর সেখানে থেকে অবয়বটা আলগোছে চলে গেল। নিজ মনে কিছু ভাবল এবং কিছু একটা সিদ্ধান্ত নিল।